না, যাও যাও যাও। হ্যাঁ দর্শক বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে আমি বলবো সবাই কিন্তু পাশে থেকো, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের একটা এক্সক্লুসিভ ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করছি, যা এর আগে কোনো দিনও আমি তোমাদের সামনে তুলে ধরিনি। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে দিদি ভাই তুমি কিভাবে কাজ করো, তুমি কিরকমভাবে আত্মাকে মুক্তি দাও, সবটাই আমরা দেখতে চাই। যতটা আমি পেরেছি ততটাই আমি তোমাদের জন্য আজকে ঘটনায় দিয়েছি। আশা করি ফুটেজগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে যে কতটা ডেঞ্জারাস কাজ আমি করি। আর তোমাদেরকে তার আগে একটা ছোট্ট করে ভয়েস আমি শোনাবো, দেন ভয়েসটা শোনানোর পর আমি সেই ঘটনাটা নিয়ে আগে একটা কথা বলবো। তারপর আমি কিন্তু যাব যে বাড়িতে আমি 70 বছর ধরে পড়ে থাকা একটি বয়স্ক মহিলার আত্মাকে মুক্তি দিয়ে আসি, তার পুরো ভিডিও সহকারে আজকে ঘটনা। সাথে থাকো। তোমাদেরকে প্রথমেই আমি একটি ভয়েস শোনাবো। ভয়েসের মধ্যে একটি হোটেলের নাম বলা হয়েছে, পুরীর একটি হোটেলের নাম। তোমরা নিজেরাই শুনবে, নামটা আমি মুখে নেব না। আর এই হোটেলেরই একটি সত্য ঘটনা তোমাদের সাথে আমি আগে শেয়ার করব। আর তারপর কি বলেছেন আমাদের দিদি ভাই, উনি কিন্তু আমার মায়ের থেকেও বয়সে অনেকই বড়। ওনার ভয়েস শুনলে তোমরা বুঝতেই পারবে। আর বেশি সময় নষ্ট না করে ভয়েসটা শোনো। শোনা মা, ছেলে আমাকে পুরী বেড়াতে নিয়ে যাচ্ছে। হোটেল হোটেল প্রেসিডেন্ট ইনে থাকবো। মা, আমার খুব ভয় পাচ্ছি, কিন্তু আমি জানি আমার হাতে মা বড় মা মাদুলি রয়েছে, আর তুমি আছো আমার সাথে। তাই সেই জন্য মা, কোনো ভয়ের ব্যাপার নেই তো, তুমি আমাকে একটু রক্ষা করো মা। আমি ওখানে গিয়ে তোমাকে স্মরণ করবো। মা বড় মাকে স্মরণ করা যায়, তোমাকেও স্মরণ করা, তাই একই তো, তুমি তো আমার মা বড় মা। আমি সাক্ষাৎ ভগবান মাকে দেখি, আর তোমাকেও দেখি। তুমি সময় বোম্বে থেকে আমরা পুরী যাচ্ছি। বম্বে থেকে পুরী যাচ্ছি। মা তোমাকে জানালাম, তুমি একটু রক্ষা করো মা, শোনা মা আমার। তো দর্শক বন্ধুরা, তোমরা দিদি ভাইয়ের আমাদের উনি খুবই একজন শ্রদ্ধেয় দিদিভাই আমার। আর সত্যি কথা বলতে ওনার বয়সটাও অনেক, আমার মায়ের থেকেও উনি অনেক বড় বয়সে। আশা করি ওনার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পেরেছো। দিদিভাই আমার কাছ থেকে মায়ের আশীর্বাদ ধারণ করেছেন ওনার পরিবার সকলের জন্যই। তবে সবাই এখন খুব ভালো মতো সুখে শান্তিতে আছেন, আর এইটাই কাম্য। যারা যারা ধারণ করেছেন সবারই কাজ হয়েছে। যার যার কারো দুই একজন যারা বলে আমি জানি না কেন তাদের কাজ হয়নি, কিন্তু তোমাদেরকে এই প্রত্যক্ষ প্রমাণ আমি দিই, হয়তো তাদের কাজটা হবে একটু লেট করে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। এবার আমি তোমাদের বলি, পুরীর যে হোটেলটির নাম আমি মুখে নেব না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, দেন আমি না, যিনি বললেন যে দিদি ভাই হোটেল আমরা পুরীতে এটা বুক করেছি অনলাইনে, তো সেখানে কোনো রকম কিছু আছে কি না। আমি প্রথমেই একটা কথা বলবো, ওই হোটেলে এর আগেও আমি 2-3টে হন্টেড ঘটনা পেয়েছি। সেখানে নানা রকমভাবে রাতের বেলা শব্দ হওয়া, ভয়ে পাওয়া, গেটে নক করা, বাথরুমের জল মানে ট্যাপ যেটা থাকে সেটা আপনা আপনি চলা, রাতের বেলা পা ধরে বেড থেকে নিচে ফেলে দেওয়া, এরকম অনেক আমি ঘটনা কিন্তু পেয়েছি। তবে এই দিদিভাইরা যেই রুমে থাকবেন সেই রুম নাম্বার কিন্তু আমি নিচে মেনশন করতে বলে দিয়েছি, যদিও তোমাদের সেই ভয়েসটা আমি শোনালাম না। আমি বলে দিয়েছি তোমরা যেই রুমে থাকবে রুম নাম্বারটা আমাকে বলবে, বিকজ আমি যারা আমাকে এর আগে 3জন সেই হোটেলেরই হন্টেড স্টোরি বলেছিল যে তাদের সাথে এটা হয়েছে, তারা কিন্তু রুম নাম্বার আমাকে মেনশন করেছিল। সেখানে দাঁড়িয়ে আমি দিদিভাইকে সেই হোটেলের
রুম নাম্বার যদি আমাকে উল্লেখ করা হয়, আমি তাহলে আগে থেকে তাদের নিষেধ করে দেবো। হাতে একদম সময় নেই, তারা কিন্তু 1 তারিখে মুম্বাই থেকে পুরী যাচ্ছে। তো হোটেল অলরেডি বুক করা হয়েই গেছে। যদি আমি হোটেল রুম নাম্বারটা জানতে পারি, দেন আমি সাবধান করব যে যদি পারো ওই হোটেল থেকো না, আর যদি হোটেলে থাকো তাহলে আদার্স কোনো রুম তোমরা নিয়ে নাও। এবার বলি, যেই হোটেলে তোমরা নাম শুনতে পারলে, সেই হোটেলে এর আগেও 6 মাস আগে আমাকে একজন দিদিভাই ঘটনা পাঠিয়েছিলেন। মীরা সেন দিদিভাইয়ের নাম। দিদিভাই বিধাননগর থেকে তার পরিবারকে নিয়ে পুরী গেছিলেন ঘুরতে। অ্যাকচুয়ালি পুরী কিন্তু ফ্যামিলি ট্যুরই হয় বেশি, কারণ পুরী হচ্ছে স্বর্গের দুয়ার। পুরীতে আমাদের শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, সেখানে কিন্তু যত দেখবে এজেড বয়স্ক মানুষরা থাকেন তারাই কিন্তু যান। কারণ আমরা সবাই কিন্তু মৃত্যুর পর একটা সুস্থ ভালো জীবন পেতে চাই। কথাতেই আছে, যদি পুরীতে একবার কেউ গিয়ে পৌঁছতে পারো, তাহলে কিন্তু ভাববে স্বর্গের দুয়ারে তোমরা পৌঁছাতে পারছো। তার জন্য কর্মও তোমাদের ভালো করতে হবে। তবে কুকর্ম করে যদি তুমি পুরীতে গিয়ে 1000 বার বলো যে আমি স্বর্গদ্বারে গেছি, আমার এবার মৃত্যুর পর স্বর্গে ঠাঁই হবে, সেটা কিন্তু ভুল। স্বর্গদ্বার তুমি যেতে পারো, তার জন্য কিন্তু তোমাকে কর্মটাও করতে হবে ভালো, তবেই তো তুমি স্বর্গদ্বারে যাবে, তাই না? এবার ঘটনাটা বলি। আমাকে 6 মাস আগে মীরা সেন দিদিভাই বলেছিলেন, আমি আমার মাকে বাবাকে, আর আমার হাজবেন্ড মারা গেছেন, আমার ছেলে আছে 12-এ পড়ছেন, তখন ছেলেকে নিয়ে আমাদের দিদিভাই কিন্তু ঘুরতে গেছিলেন। আর সেম যে নাম তোমরা শুনলে, সেম এই হোটেলেই তারা কিন্তু উঠেছিলেন। আমি এখানে রুম নাম্বার মেনশন করছি না। যাদের জানতে হবে তারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করবে, আমি জানাবো। এই হোটেলেই একটি রুমে তারা ছিলেন। বলছে, আমি কোনোদিন এই ভূত প্রেত আত্মা পিশাচ এইসব আমি কোনোদিন বিশ্বাস করতাম না, যে এগুলো গল্পতেই মানায়, বাস্তবে এগুলো কিছু হয় না। মৃত্যু হলে মানুষ মারা যায়, তাকে পুড়িয়ে দেওয়া হয়, বা মানে ধর্ম মতে কাউকে মাটি দেওয়া হয়। আমি জানি সে হয়তো মুক্তি হয়ে যায়, হয়তো তার পরজন্ম আছে বলে, সেটাও আমি জানি না যে সত্যি মানুষ মৃত্যুর পর পরজন্ম হয় কি না, এটাও আমি জানি না। দিদিভাই জানিয়েছিলেন, কিন্তু দিদিভাই বলেন আমার পুরী যাওয়ার পর কিন্তু বিশ্বাস দৃঢ় হয়। সেটা হচ্ছে, আমি যখন পুরীতে যাই তখন যে হোটেলের নাম আমি তোমাদের শোনালাম, সেই হোটেলের একটি রুমে তারা তার ফ্যামিলিকে নিয়ে থাকে। ওখানে রাতের বেলা নানা রকম আওয়াজ হয়। প্রথমে কিন্তু যেদিন যায় সেদিন রাতে কোনো রকম কিছু কিন্তু হয়নি, তবে গা একটা ছমছম ছমছম করছিল, একটা শিহরণ দিচ্ছিল রাতের বেলা, একটা ভয় ভয় লাগছিল, কিন্তু সেরকম ভাবে কোনো কিছু তারা কিন্তু দেখেনি। রাতের বেলা যথেষ্ট আমাদের গায়ে একটা ছমছম করছিল, একটা শিহরণ দিচ্ছিল, কিন্তু আমরা কোনো রকম ভয় পাইনি। কারণ যেখানে ভূত প্রেত আত্মা বলে কোনো জিনিস এক্সিস্ট করে, সেইটাই যখন আমরা বিশ্বাস করি না, তখন ভয় কেন পাবো? এটাই তো কথা। যদি আমি জানি ওই বাড়িটায় একটা আত্মা বসবাস করে, তাহলে আমি ভয় পাবো। যদি আমি জানি না ওই বাড়িটায় কিছু নেগেটিভ আছে কিনা, তাহলে আমি ওই বাড়িটায় রীতিমতো যাব, বসবো, উঠবো, আসা যাওয়া করবো, আমার তো ভয় লাগবে না। তো সেখানে আমাদের মীরা দিদিভাইয়ের যেখানে বিলিফ নেই যে আফটার ডেথ লাইফ আছে বলে, সেটাও ওনার বিলিফ নেই, আত্মা আছে বলে সেটাও ওনার বিলিভই নেই, তো সেখানে দাঁড়িয়ে উনি ভয়টা কেন পাবেন? এটাই তো স্বাভাবিক। আমাদের দিদিভাই বলেন আমি কিন্তু ভয় পাইনি, কিন্তু পরের দিন ঘটনাটা আমি যেটা পরে বুঝি সেরকম আমি বলছি দিদিভাইয়ের কথা মতো। দিদিভাই বলেন, আমি প্রথম দিনের গা ভার হওয়া, কাটা দেওয়া, একটা ছমছমে পরিবেশ, আমি ভয় পাইনি। পরের দিন আমরা নিরামিষ আহার করি, দুপুরে মধ্যাহ্ন ভোজন। তারপর বিকেলবেলা আমার ছেলে বাইরে সি বিচে গিয়ে চাউমিন খায়, এগ চাউমিন। তো আমার মাও খান, আমার বাবাও খান, আমিও খাই।
ছেলে বলল, মা আজকে রাতে প্লিজ আর ওই খাবার মুখে দেওয়া যাচ্ছে না। আর সত্যি কথা বলতে পুরীতে এখন তো অনেক রেস্টুরেন্ট অনেক হয়েছে, কিন্তু দিদিভাইরা যে সময় গেছিলেন ওই সময় এত নামি দামি খাবার জায়গা ছিল না। তো ওই সময় ওই আতপ চালের ভাত হতো দীঘাতে, পুরীতে আতপ চালের ভাতটাই কিন্তু নিয়মিত খাওয়ানো হতো। এখন তো অনেক রেস্টুরেন্ট হয়েছে যেখানে চাইলে তোমরা বিরিয়ানি, চাইনিজ, মোগলাই সব কিছুই পাবে। তো দিদিভাইয়ের ছেলে, যিনি তখন 12 পাস করেন, যথেষ্ট বড়, তখন উনি বলেন মাকে, মা প্লিজ আজকে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে, পুরীর বিরিয়ানি কেমন হয় আমি দেখব। ঠিক যেখানে সমুদ্রের পাশে বসে তারা চাউমিন খেয়েছিল বালির ওপরেই, কিন্তু সেখানেই একটা হাঁড়ির মধ্যে বালির মধ্যেই রান্না হচ্ছিল বিরিয়ানি। তো তখন তার মা, মানে মীরা দিদি ভাই, আর তার ছেলেকে কিন্তু বিরিয়ানি কিনেও দেয়। এক প্যাকেট যখন বিরিয়ানি কিনে, তখন তার মা আর বাবা বলে, আমরা আবার কোথায় খেতে যাব, তুই একটা কাজ কর, আরো 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে নে, 3 প্যাকেট বিরিয়ানিতে 4 জনের হয়ে যাবে। তো দিদিভাইয়ের মা তখন বলেন, তুই একটা কাজ কর, আমি তোর বাবা একটা খেয়ে নেবো, তুই একটা বিরিয়ানি নিয়ে নে, তুই খেয়ে নিবি। আর আমাদের বাবু তো খেতে ভালোবাসে, মানে দিদিভাইয়ের ছেলের কথা বলা হয় এখানে, উল্লেখ করছি। তখন তারা 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে রুমে যায়। দিদিভাই বলেন, যখন আমি রুমে যাই তখন না হঠাৎ আমি দেখলাম, রুমের যখন আমি লকটা খুলে সবে রুমে আমি ঢুকেছি, একটা জলের বোতল, যেটা সামনে আমরা তখন গিয়ে পৌঁছাইনি, আমরা রুমের দরজা খুলে ঢুকে সবাই রুমের দরজার পেছনে আমরা জুতোগুলো সবাই খুলছি। এই মুহূর্তে আমাদের যে ডবল বেডওয়ালা রুমটা, সেই রুমের একটা সাইডে একটা ছোট্ট টেবিল আর চেয়ার দেওয়া ছিল, ওখানেই জলের বোতল রাখা ছিল, জলও ছিল অর্ধেক। হঠাৎ করে জলের বোতলটা পড়ে গেল, আমরা সবাই ওই দিকে তাকালাম, দেখলাম জলের বোতলটা নিচে পড়ে আস্তে 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 গড়িয়ে পাশের দেয়ালের দিকে চলে আসলো। আমার ছেলে আমাকে হট করে বলল, আচ্ছা মা, আমরা তো কেউ ওখানে যাইনি, জলের বোতলটা পড়লো কি করে? আমি তখন বললাম, হয়তো রুমটা বন্ধ, আবদ্ধ আছে, যখন দরজাটা খুলেছি হয়তো একটা হাওয়া এসে লেগেছে, জলের বোতলটা হয়তো জল নেই, পড়ে গেছে। কিন্তু দিদিভাইয়ের ছেলে সাথে সাথে জলের বোতলটা হাত দিয়ে তোলে, যখন তোলে তখন দেখে একটা 1 লিটারের জলের বোতলের এমনি ওপরের যে মুখের জায়গাটা থাকে সেখানটা এমনিতেই কিন্তু সরু থাকে। জলের বোতলের কিন্তু মুখ সরু হয়, কিন্তু যত ডাউন বসার দিকটা থাকবে নিচের দিকটা কিন্তু চওড়া থাকে। তো সেখানে দেখা যায় প্রায় অর্ধেকের বেশি জল রয়েছে। তাহলে অর্ধেকের বেশি জল থাকা সত্ত্বেও জলের বোতলটা কিভাবে পড়ে গেল? এটা কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন, কিভাবে পড়লো? কিন্তু দিদিভাই, যেহেতু উনি ভূত প্রেত আগেই বললাম, উনি কিন্তু এইসবে বিশ্বাস করেন না। তখন দিদিভাইয়ের ছেলেকে বলেন, বাবু তুই রাখ, বিরিয়ানিগুলো সাইডে রাখ, ও হয়তো কোনো কারণে পড়ে গেছে, হয়তো ধারে বসানো ছিল, জল খেয়ে হয়তো বাবা রেখেছে, মানে তোর দাদুর কাজ এটা। নিজেদের মধ্যে নিজেরা নিজেদের মনকে জাস্ট একটা বোঝানো, আদার্স কিছু না। যাই হোক, তারপর তারা কিন্তু রাতের বেলা সবাই একে একে ফ্রেশ হয়ে একটা মুভি চালায়। রুমের মধ্যে বড় একটা টিভি ছিল, তারা মুভি চালিয়ে সেখানে মুভির আনন্দ নিচ্ছে। হঠাৎ করে আমাদের মীরা দিদিভাইয়ের ছেলে মাকে বলে, মা চলো, রাত হচ্ছে, খেয়ে নি, আমার না জানো তো চাউমিনকে পেট ভরেনি, আর বিরিয়ানিটার কি সুন্দর একটা সুবাস বেরোচ্ছে, মা প্লেট দিয়েছে। তখন দিদিভাই বলল, হ্যাঁ আমি 4টে প্লেট নিয়ে নিয়েছি, প্যাকেটের ভেতরে আছে, কাগজের যে পাতাগুলো হয় খাবার, তো সবাই পাতার মধ্যে দিদিভাইয়ের ছেলেই কিন্তু খাবার বেড়ে দেয়। দেওয়ার পর তারা কিন্তু ডাইনিংয়ে বসে দুজন খাটের উপরেই একটা নাইটি পেতে নিয়ে, যাতে চাদরে না পড়ে, তারা কিন্তু খাবারটা রাতের বিরিয়ানি খেয়ে নেয়।
তাদের ডিনার কমপ্লিট হয়, তারা কিন্তু সব জিনিস কাছিয়ে রুমের মধ্যে থাকা একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের মধ্যে সব কিন্তু পাতাগুলো মুড়িয়ে রেখে দেয়, তার সাথে চিকেনের হাড় ছিল, সবই তারা ওখানে রেখে দেয়। যে ডাস্টবিনটা কিন্তু মুখটা বন্ধ করা ছিল। দিদিভাই বলে আমরা রাত প্রায় আনুমানিক 12টার দিকে সবাই কিন্তু টিভি অফ করে শুয়ে পড়ি। কিন্তু আমরা 12টার পর শোয়ার পর দিদিভাই বলে আমার ছেলের পেটটা ভরে, ও কিন্তু ঘুমাচ্ছে। ও আর আমার বাবা শোয়, আমি আমার মা শুই। আমার মাও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমার বাবাও ঘুমাচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। কারণ জানি না কেন সেদিন খুব মনে পড়ছিল আমি বিয়ের পর যখন হানিমুনে গেছিলাম সিমলা, তারপর আমাদের নেক্সট যে প্ল্যান ছিল, ট্যুর প্ল্যান, সেটা ছিল পুরী। বিয়ের পর প্রথম আমরা সিমলা যাই হানিমুনে, তারপর কিন্তু আমরা জগন্নাথ ধামে এসেছিলাম, শ্রীক্ষেত্র পুরীতে। তো আমরা পুরীতে এসেছিলাম, সেই কথাগুলো খুব মনে আসছে আজকে, জানি না কেন। মানে চোখের জল তো নেই, অনেক স্মৃতি, অনেক কথা, অনেক মুহূর্ত ভাবতে ভাবতে চোখের জল অনেক আগেই শুকিয়ে গেছে। কিন্তু খুব মনে পড়ছে ওনার কথা, যে আজকে ছেলে আমার 12 পাস করে ছেলে হয়তো জীবনে একটা উন্নতির পথে অনেক বড় একটা মহান হবে। সেটা প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু সন্তানের প্রতি একটা কি বলবো ধারণা থাকে। কিন্তু যেখানে আমাদের মীরা দিদিভাই বলেন আমার তো হাজবেন্ড মারা গেছেন, তখন আমার বাবু ক্লাস 9-এ পড়েন। তো ক্লাস 9-এ পড়ে, অনেক তখন ছোট। ভেবেছিলাম যে ওর বাবা ওর সাকসেসটা দেখবে, কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। সেই জিনিসগুলো রাতে আমি একা একা শুয়ে চিন্তা করছি। যখন আমি বাড়িতে থাকি তখন নানা রকম কাজের মধ্যে নানা রকম ভাবে এতটাই আমি ইনভলভ হয়ে যাই, আমি আর আমার হাজবেন্ডের কথা এখন মনে করতেও পারি না, কারণ আমি এতটাই ব্যস্ত থাকি। হ্যাঁ, রাতে শুলে কোথাও একবার না একবার ওনার ফটোকে দেখি বাড়িতে, কিন্তু পুরীর এই হোটেলে তো ওনার ফটো আনা হয়নি, উনি বাড়িতেই আছেন। যাক, ঘরটা হয়তো উনি পাহারা দিচ্ছেন, মানে এরকম একটা মানুষের ধারণা। দিদিভাই বলে আমি কিন্তু আত্মা বিশ্বাস করি না, তবুও মনে করি উনি তো আমার আপনজন, উনি তো আমার প্রিয়জন, উনি আছেন, উনি আছেন, ঠিক আছেন, উনি আমাদের ছেড়ে যাননি, উনি আমাদের আশেপাশে আছেন। তো সেরকমই দিদিভাই যখন চিন্তা করছেন, দিদিভাই বলেন হঠাৎ করে যে ডাস্টবিনটার মধ্যে মানে মাংসর হাড়, বিরিয়ানির পাতা, প্লেটগুলো রেখেছিলাম, জানি না হট করে না পড়ে গেল, ধাপ করে একটা কিছু পড়ার শব্দ হয়। আমি উঠে বসলাম, একটা নাইট রুম জ্বলছে, তাতে আমি পরিষ্কার উঠে বসতেই দেখলাম ছেলে যে পাশে শুয়েছে ঠিক ওর সাইডে দেয়ালে একদম গা ঘেঁষিয়ে একটা ড্রেসিং আয়না আছে, ওর সাইডেই রাখা ছিল সেই ডাস্টবিনটা, লাল রঙের ঢাকা দেওয়া ডাস্টবিনটা। দেখলাম হঠাৎ পড়ে আছে, আর হাড়, কিছু পাতা, মানে যে আমরা বিরিয়ানি খেয়েছি সেটাও দেখলাম মেঝেতে পড়ে গেছে। আমি ভাবলাম এ মা, নিশ্চয়ই ইঁদুর আছে, ইঁদুর না হলে পরে হয়তো খাবার জন্য উঠেছিল, যদিও ডাস্টবিনটা তো প্লাস্টিকের, হালকা, হয়তো ভার রাখতে পারিনি, উল্টে পড়ে গেছে, ও হয়তো পালিয়ে গেছে। দিদিভাই বলে আমি এই সব সাত পাঁচ ভেবে আমি কিন্তু বেড থেকে নেবে আমি লাইটটা অন করলাম, বড় লাইট করে আমি ওগুলোকে ডাস্টবিনের মধ্যে আবার তুলে ওয়াশরুমে গিয়ে আমি ভালো করে হাত ক্লিন করে এসে আবার শুলাম। আমার কিন্তু চোখে ঘুম নেই। আবার যখন শুয়েছি তখন একটা অদ্ভুতভাবে বিরিয়ানি গন্ধ রুমের মধ্যে বেরোচ্ছে। যেহেতু বিরিয়ানি আমরা খেয়ে ফেলেছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে, এতক্ষণ তো কোনো স্মেল বেরোচ্ছিল না। এখন বিরিয়ানির আবারও মানে ঘর ভর্তি করছে, একটা সুন্দর সুবাস বেরোচ্ছে, মনে হচ্ছে যেন বিরিয়ানি রান্না হচ্ছে। হঠাৎ করে আমি ভাবলাম যে কি ব্যাপার হলো, এরকম বিরিয়ানির একটা সুন্দর সুবাস, তাহলে কি আবার কি ইঁদুরে আসলো? দেখি তো। আমি উঠে আবার বসে যখন আমি ডাস্টবিনটার দিকে তাকিয়ে রয়েছি, তখন আমি দেখছি আমি কাউকে দেখতে পাচ্ছি না। ডাস্টবিনের যে ঢাকা দেওয়া ডাস্টবিনটা, তার ঢাকাটা আপনা আপনি খুলে গেল। তারপর আমি দেখছি যে
ওখানে কাউকে কেউই নেই, কিন্তু হাড় যেরকম কুকুররা কামড়ে কামড়ে খায়, কটমট করে শব্দ হয়, সেম কটমট করে একটা শব্দ আমি কিন্তু শুনতে পাচ্ছি। আমি তখন ভাবলাম, এ মা, ঢাকাটা খোলা, এরকম ভাবে ঢাকা তো কখনো খুললে এরকম ভাবে কেউ ধরে না থাকলে যে ঢাকনাটা, সেই ঢাকনাটা তো এরকম ভাবে থাকবে না। ঢাকাটা নয় এইদিকে পড়ে যাবে, নয় বন্ধ হয়ে যাবে, কিন্তু ঢাকাটা দাঁড় করানো। আমার খুব ভয় লাগলো বিষয়টা নিয়ে, যে কি ব্যাপার, কি হতে পারে। আমি না চুপ করে শুয়ে পড়ি, যা হয় হোক, কাউকে রাতের বেলা ডিস্টার্ব করে তো লাভ নেই। সবাই যখন ঘুমাচ্ছে, দিদিভাই বলেন, বিশ্বাস আপনি করবেন নাকি জানি না, আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার রুমের যে ডোর, সেই ডোরে খট 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 করে 3 বার, খুব ভালো মতো আমি জাগনা অবস্থায় শুনি, 3 বার শব্দ হয়। যখন 3 বার শব্দ হয়, আমি না লাস্ট বার যখন শব্দটা আমি, কে, একবার আমার মুখ থেকে একটা আর্তনাদ, হয়তো ভয়তেই হবে, যতই আমি না ভয় পাই, কিন্তু আমার অন্তর যে আছে, সে অন্তরে হয়তো কেউ ভয় পাচ্ছে, আমার মনটা ভয় পাচ্ছে। আমি আবেগে বললাম, কে। একবার যখন বললাম, তখন কিন্তু আর ওই খটখট করে যে রুমের ডোরে শব্দ, সেটা কিন্তু আর হয়নি। তারপর আমি কিছুক্ষণ পর লক্ষ্য করছি, বাথরুমের মধ্যে মনে হচ্ছে যেন কলটা কেউ চালু করেছে, স করে জলটা পড়ছে। আমি বললাম, কি হলো? অনেকক্ষণ ধরে যদি কল না চালানো হয়, তারপর কল যদি প্রেসার করে খোলো, দেখবে জলটা ছিটকে ছিটকে পড়ে, একটা প্রেসার আসে, ঠিক সেই রকমই একটা শব্দ শুনতে পাই। আমি বলি, এই মা, কেউ নেই, বাবাকে তো ডাকতেই হবে। আমি সাথে সাথে বাবাকে ডাকি, যে বাবা, ও বাবা, বাবা, বাবা উঠো না। আমার বাবা বললো, কি হয়েছে রে, তুই রাতের বেলা ডাকছিস কেন, শরীর খারাপ লাগছে? আমি বললাম, না বাবা, দেখো তুমি কোনো জলের শব্দ পাচ্ছ? বাবা আমাকে বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাথরুমের মধ্যে কল খুলে এসছিস। আমি বললাম, বাবা বিশ্বাস করো, আমি বাথরুমে যাইনি, রুমের মধ্যে নানা রকম জিনিস ঘটছে বাবা। তখন আমার বাবা বললো, চশমাটা দে। আমি উঠে গিয়ে টেবিল থেকে বাবাকে চশমাটা দিতে, বাবা চোখে চশমাটা পরে বাবা চারপাশে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। বললো, তোর মাকে ডাক। মাকেও ডাকি, কিন্তু তখনও বাবু ঘুমাচ্ছে। আমার মা বলল, যে কি রে, কলটাকে চালু করে দিয়ে এসছিস কেন? আমাকে কিছু বলতে না দিয়ে বাবাই মাকে সবটা বলল। তখন আমার মা বলল, খুব ভয় করছে রে, আমাদের কি বিরিয়ানি খাওয়াটা ঠিক হয়নি? তখন দেখলাম বিরিয়ানির কিছু টুকরো হাড়, মনে হচ্ছে চিবিয়ে 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 হাড় গুঁড়ো করে, একদম গুঁড়ো করে হাড়গুলো মেঝের মধ্যে ফেলে রেখেছে। এরকম চিবিয়ে চিবিয়ে আমরা তো খাইনি। আর সব থেকে বড় কথা, আমরা যে চিকেনের হাড় আমরা কেউ চিবিয়ে কামড়ে খাই না। তো এরকম ভাবে কে খেয়েছে? তার মধ্যে আমার অদ্ভুত ভাবে একটা ভয় লাগছে। কোনো রকমের রাতটা আমরা ওখানে কাটাই। দিনের বেলা আমরা ওই হোটেল থেকে বেরিয়ে অন্য হোটেলে চলে যাই। আর ওই সময় আমরা হোটেল বুকিং করে যাইনি বলে আমরা পরের দিন আমরা কিন্তু অন্য হোটেল নিই। কারণ আমরা যখন গেছিলাম 2 দিন থাকবো, তো হোটেলের লোক বলেছিল যে অসুবিধা নেই, আপনারা একদিনের টাকা দেন, আর পরের দিন আপনারা যখন ছাড়বেন, 2 দিন থাকার পর, তখন আপনারা পুরোটা পে করে দেবেন। একদিনের যেটনিক আমরা টাকা দিয়েছিলাম হোটেল রেন্ট, তার জন্য আমরা পরের দিনই কিন্তু হোটেলটা ছেড়ে দিই। আর সব থেকে বড় কথা, হোটেলটা আমরা ছেড়ে দিই, আমাদের কিন্তু কেউ বলেনি যে ম্যাডাম কেন থাকবেন না, আপনারা কেন ছেড়ে দিচ্ছেন, 2 দিন থাকবেন বলেছিলেন। শুধু তারা আমাদের সবার দিকে লক্ষ্য করছিল, আর আমরাও কিন্তু হোটেলের কাউকে কোনো রকম কিছু বলিনি। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা হোটেলের নাম কিন্তু শুনেই নিয়েছো কোন হোটেল। রুম নাম্বারটা আমি এখানে বলবো না, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করলে আমি বলবো। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় ঘটনায় যাই, যেখানে পুরো ঘটনাটা সম্পূর্ণ ফুটেজ সহকারে দেখতে পারবে। আমাদের দিদিভাই, উনি কিন্তু আমাদের নিয়মিত শ্রোতা, বহু মাস ধরে কিন্তু উনি আমাদের ঘটনা শোনেন। দিদিভাই আমাকে খুবই ভালোবাসেন, আর দিদিভাইকেও আমি সত্যি কথা বললেও দিদিভাই বলতে পারি, কিন্তু আমার মায়ের মতনই ওনাকে আমি সম্মান করি, মায়ের মতো স্নেহ করি। দিদিভাই বৌমা, দিদিভাই ছেলে যিনি আছেন ভাই, ওনারই বৌমা দিদিভাইয়ের। তো সেখানে আমাদের বোন, তার একটা ছোট্ট মিষ্টি ফুটফুটে
ছেলে সন্তান, যাকে আমি খুব ভালোবাসি, আজকে খুব চটকে এসেছি। আর দিদিভাইয়ের হাজবেন্ড মানে দাদা ভাই সবাই বাড়িতে ছিলেন। আমি একদিন যাই, দিদিভাই আমাকে গাছের নাচনা ডাঁটাও দিয়েছেন, খুবই ভালো খেতে। দিদিভাইয়ের বাড়িতে যখন যাই, দিদিভাই তো আপ্যায়ন করতে কোনো ত্রুটি রাখেননি। তারপর দিদিভাই তার আগে ওনার ছেলের জন্য আমার কাছ থেকে মায়ের আশীর্বাদ ধারণ করেছিলেন। যেদিন আমার কাছ থেকে মায়ের আশীর্বাদ নেবার কথা হয়, সেদিন ওনার সাথে আমি ব্যারাকপুরে দেখা করি, বাজারাকবালির মন্দিরে 1 নম্বর প্ল্যাটফর্মের ওপর যেটা অবস্থিত। সেদিনকে দিদিভাইয়ের ছেলে, দিদিভাইয়ের বৌমা সবার মুখ থেকে ওনাদের বাড়ির কিছু ঘটনা আমি শুনি। তারপর আমি বলি যে ওনারা কিন্তু তখনও বলেননি যে ওনাদের বাড়িটা কোনো রকম খারাপ। ওনারা শুধু বলেছিলেন আমাদের বাড়িটা কিছু একটা আছে, ঠিক একটা কিরকম কিরকম ভাব। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে বাড়িটা কি অনেক বছর পুরনো? তখন দিদিভাইয়ের যে ছেলে ভাই, সে ভাই বলেছিলেন দিদি হ্যাঁ, 100 বছর প্রায় তো হতেই গেল, অনেক বছর পুরনো একটা বাড়ি। ওখানে সাবেকি আনার বাড়ি, অনেকগুলোই পরপর সবার মানে বাড়ি আছে যাদের কাছ দিয়ে কিনেছে। তখন আমি দিদিভাইকে বললাম যে দিদিভাই, আমি একবার তোমার বাড়িটা দেখতে চাই। দিদিভাই আমাকে আপ্যায়ন করেন, বলেছিলেন সোনা মা, তুমি যেই দিন খুশি আমার বাড়িতে আসবে। আমি একটা দিন দেখে দিদিভাইদের বাড়িতে যাই। সেদিন আমি কোনো রকম তোমাদের জন্য ভিডিও করিনি। তো সেদিনকে আমি যেতে ওনার যখন বাড়ি ঘুরিয়ে দেখায়, যখন আমি দোতলায় প্রথম দিন পা দিই, আমার মাথাটা হট করে ঘুরে যায়। আর যে নেগেটিভ আত্মাটা দোতলার উপর থাকে, সে আমার বাঁ সাইডে ছিল দাঁড়িয়ে, যেটা আমি অনুভব করতে পারি। শুধু বাড়ি বলে না, আমি হোটেল, আমি কোনো ফাঁকা স্থান, কোনো রাস্তা, কোনো ধাবা, যে কোনো জায়গায় গেলে পারে আমি বুঝতে পারি এখানে কোনো নেগেটিভ ভাইবস আছে, এখানে কোনো আত্মার অস্তিত্ব আছে, যে হয়তো আমাকে দেখে সরে গেছে বা লুকিয়ে আছে, আমি বুঝতে পারি। তো সেদিনকে আমি যখনই উপরে উঠি, আমার মাথাটা যখন ঘুরে যায়, আর হঠাৎ করে আমাকে শরীর ওটা জানা দিল, কারণ সে কিন্তু খুব দুর্বল না, সে কিন্তু স্ট্রং। নালে আমার মাথা হট করে উঠলাম, যখন আমি দোতলায় পা দিই, সিঁড়ি দিয়ে পাটা যখন আমি ঘরে দিলাম দোতলার, তখনই কিন্তু মাথাটা হট করে ঘুরে গেল। আর ঘুরে গেল তো ঘুরে গেল, আমার যে লেফট সাইড আছে, লেফট সাইডের আমার হাতটা পুরো কাটা দিয়ে উঠলো, শিহরণ। আমি হাতটা জাস্ট এরকম করে আমি ঘষছি, আর আমার শরীরে বোঝা দিচ্ছে, আমাকে জানান দিচ্ছে যে এইখানে কোনো কিছু আছে। তখন আমি বাড়ির সবাইকে বললাম, সবাই আমার সাথে ছিল, যে এই রুমের মধ্যে তোমাদের খারাপ আত্মা আছে, এই রুমটা হন্টেড, এটা খারাপ। তখন দিদিভাই যে ছেলে ছিলেন মানে ভাই, সে আমার ভাই বলল হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছ, কারণ এই রুমে খারাপ আছে। তখন তারা বলতে শুরু করলেন যে আমাকে অনেকবার এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করার সময় ঠেলা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, একবার দুবার না, কয়েকবার। তারপর আমাকে উপরের রুমে নিয়ে যায়। যখন উপরে নিয়ে যায়, একদম উপরে তাদের ঠাকুর ঘর, সেখানে যখন আমি যাই, একটা জিনিস দেখলাম, ঠাকুর ঘরটা একদম শ্মশান। ঠাকুর ঘরে যেখানে ঠাকুর বসবাস করবে, সেখানে কিন্তু শ্মশান ভূমি হয়ে থাকবে না, সেখানটা কিন্তু একটা অন্য রকম ভাইবস থাকবে। যদিও ঠাকুরগুলো অনেক পুরনো, কালো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। সেখানে গিয়ে হঠাৎ আমার বড় মায়ের সাথেও দেখা হয়ে যায়। বড় মায়ের একটি ফটো রাখা ছিল, সত্যি মনের ভিতর যেন একটা জোয়ার হলো, যা মনে হয় না কিরকম জানো তো, ধরো কোথাও তোমরা অচেনা জায়গায় গেছো, অচেনা জায়গায় গিয়ে হঠাৎ করে যদি তোমার পাড়ার আপন, যার সাথে তোমার খুব বন্ধুত্ব, খুব কথা হয়, সে গেছে তুমি জানো না, তার সাথে তোমার দেখা হলো, আরে তুই বা তুমি, ঠিক আমি মাকে দেখে বললাম, আরে এখানে বড় মায়ের সাথে দেখা হয়ে গেল। মনের ভিতর যেন একটা জোয়ার হলো, এত আনন্দ হলো। তখন আমি ভাবলাম যে আমি এখানে কাজ করব। আমি সেরকম তাদের প্রস্তাব দিই। তারপর তারা আমাকে বলে তোমার যেই দিন খুশি তুমি এসে কাজ করবে।
আমি বললাম ঠিক আছে। আমি কিন্তু সোমবার নিতে পারতাম, বুধবার, শুক্রবার নিতে পারতাম, মঙ্গলবার, শনিবার, ভারীবার আমি কিন্তু মঙ্গলবারটা বেছে নিয়েছি। কারণ আমি মনে করি যে আছে তার সাথে আমি একটু আলাপ করি, তার অস্তিত্ব সেখানে আছে আমি জানি। আমি আজকে গিয়েছিলাম, তোমরা এবার ফুটেজটা দেখো, তারপর আমি আবার ফিরে আসবো। এটা খাওয়ার জন্য হ্যাঁ, ওটা থাক, মানে এখন লাগবে যখন থাক, ঘাটিয়ে দাও। না ওটা কাটার পুরো চেষ্টা করছে। হ্যাঁ, অনেকবার চেষ্টা ওখানেও করছি, এখানে হলো এমনি এমনি, এইখানেও তো পড়ে হয়েছে। যাচ্ছে। ওখানেও হয়েছে? এই তো এটা কেটে গেছে, ওইখানে লেগে আছে কিন্তু ওদের লেগে আছে তো, কে ঘাটার চেষ্টা করছে? যে যে আছে আছে সে করছে। আমার হাত থেকে তো ফোনটা পড়লো। হ্যাঁ, ওটা তো হাতই তো খুললো। করবো। বাবা একটু মানে লবণটা দিয়ে দাও। হুম আরে তুমি দাও, যেখানে যেখানে দেখো ইয়ে হয়ে যাচ্ছে তুমি লবণ দাও। ওই দিকটা কাটা। ভয় পাচ্ছিস নাকি? লবণ উল্টো ধরছিস? আমি দেখেছি কাটটা কোথায়। তা তোর অ্যাসিডেন্ট চলবে না, উল্টো একটা কাজ করছিস। আমাদের ভয় পায় না। তারপরে এইখানটা একটু হালকা হয়ে আছে, একটু ডিপ করে দে। ওখানে বসবো তো, তোমরা ওখানটা একটু বন্ধ করো। দিয়ে দেবো এই কাটে। দাও, এখন দাও। আমি রক্ষা করবো না। বন্ধ করে দাও। তুমি দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও। না। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আশা করি দেখলে, তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই প্লিজ 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 আমাদের একটু তুমি দেখিও তুমি কিভাবে কাজ করো। আর সব থেকে বড় কথা, আমি তোমাদের সকালেই কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। আমি দীঘাতেও করে এসেছি, আমি বকখালিতেও করে এসেছি। দেখো, হোটেল রিলেটেড যখন কাজ করি তখন ওখানে না অন্য একটা ভাইবস থাকে, ওখানে পাওয়ার থাকে খুব স্ট্রং। কারণ আজকে যে দিদিভাইয়ের বাড়ি আমি কাজ করতে যাই, এনাকে কিন্তু হত্যা করা হয়নি। ইনি কিন্তু বয়স্ক হওয়ার পর ইনি মায়া ত্যাগ করে যেতে পারেনি। এনার আত্মা কিন্তু ওই বাড়ির কারণ না, এনার আত্মা ওই পাড়ার কোনো বাড়ির, কিন্তু ওই বাড়ির না যেই বাড়িতে কাজ করেছি। উনি কিন্তু এই বাড়িতে থাকার পূর্বে অন্য জায়গায় বসবাস করত। ওখানেও হয়তো কোনো রকম কাজ করা হয়েছিল, যার কারণে ওখান থেকে উনি বিতাড়িত হন। ওনার আত্মাকে মুক্তি করা হয়নি, ওনার আত্মাকে যেখানে আগে ছিল ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ পুরো ঘর বন্ধন করে দিয়েছিল, এমন কিছু করে যায় যার কারণে এই আত্মাটি ওই বাড়িতে পুনরায় আর যেতে পারেনি। সেই কারণেই এই আত্মাটি কিন্তু ওইখান থেকে এখানে চলে আসে। আর যেহেতু এই যে বাড়িটায় আমরা গেছিলাম দিদি ভাইয়ের, ওপরের রুমে কিন্তু সেরকম কেউ বসবাস করে না, দরজা জানলা প্রায় বন্ধ, তার মধ্যে কালো পেপার দিয়ে, মানে যে পলিথিন হয় সেগুলো দিয়েও পর্যন্ত বন্ধ করা। শীত আসে বলে শীতের সময়, তার জন্য তারা পুরো কালো মানে জানালার ওপর কালো একটা কাগজ দিয়ে পুরো বন্ধ করে দিয়েছে। সেখানে পুরো বাড়িটায় একটা নেগেটিভ ভাইবস, পুরো বাড়িটায় আমি ফুটেজ তোমাদের দেখিয়েছি, তোমরা পুরোটাই দেখেছো। এখানে হয়তো এনাদেরকে সেরকম ভাবে কোনো ক্ষতি করতো না, তবুও অনেকবার আমাদের ভাইকে ধাক্কা দিয়েছে। আমি শুধুমাত্র এই কাজটা করেছি, ওই যে ছোট্ট একটি বাচ্চাকে তোমরা ভিডিওয়ে দেখলে, ওই বাচ্চাটির মুখ চেয়ে। কারণ এই যারা আত্মা থাকে, দীর্ঘদিন থাকতে 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 তারা তার বাড়ির পরিবারের প্রত্যেকটা মানুষের কাছ দিয়ে একটা পজিটিভ ভাইবস তারা নেয়। আমাদের ভাই ইয়ার্কি করে বলছিলেন, দিদি ওরা কি খায়, আত্মাটি কি খায়? আত্মা খায় কি জানো? আত্মা খায় মানুষের এনার্জি, তোমার শরীরের এনার্জি। এই যে আমাদের বৌমা উপরে বাচ্চাটিকে নিয়ে মাছ ভাত খাওয়াচ্ছে,
মাছ ভাত খাওয়াচ্ছে, কিন্তু কোনো রকম ক্ষতি তোমরা বুঝতে পারছো না। কিন্তু ওই যে ভাতটা খাওয়াচ্ছ, ওই ভাতটাই কিন্তু হয়ে যাচ্ছে দূষিত। ওই ভাতটা কিন্তু খাওয়ানো বিষের সমান। কারণ বাচ্চাটিকে হয়তো ভুলিয়ে ভালিয়ে মাছ ভাত তুমি খাইয়ে দিলে, কিন্তু বাচ্চাটির শরীরে কিন্তু গেল না। কারণ যে আত্মা রয়েছে সে কিন্তু সবটা শুষে নিয়েছে, এমনকি দৃষ্টিও বাচ্চাটাকে দিয়েছে। আমাকে বৌমা বলে যে তুমি বিশ্বাস করবে না দিদি, আমার ছেলে প্রচণ্ড ভোগে, এই বমি, শরীর খারাপ। বাচ্চাটির শরীর বয়স অনুযায়ী অনেকটাই রোগা, অনেকটাই রোগা। এখনো পর্যন্ত স্পষ্টভাবে কথা বলে না, তবে ও বলবে। আর একটা জিনিস হচ্ছে কি জানো তো, এসব নেগেটিভ জিনিস যেসব বাড়িতে থাকে আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদের চার দেয়ালের মধ্যে আমরা রয়েছি, সাথে কিন্তু নেগেটিভ জিনিসপত্র থাকে। হঠাৎ দেখবে তোমার বাড়িতে সুখ ছিল, শান্তি ছিল, বেশ হাসি খুশি পরিবার, হঠাৎ দেখবে কোথা দিয়ে যেন একটা আগুন লেগে গেল। খাও খাও, মাও মাও, টাকা নেই, পয়সা নেই, কাজ নেই, এর সাথে এর মনোমালিন্য চলছে, মানে মুখ দেখতে চায় না। হঠাৎ করে নিজেরাই চিন্তা করবে তো যে আরে কিছুদিন আগে তো বেশ আমরা ভালো ছিলাম, বেশ আমরা ভালো মতো কথা বলতাম, একে অপরের সুখে দুঃখে পাশে ছিলাম। হঠাৎ করে এমন কি হলো যে কেউ কাউকে সহ্যই করতে পারছি না, দেখতেই পাচ্ছি না। হয়তো মানে একের পর এক কমপ্লেন, হ্যাঁ তুমি এটা করেছো, তুমি এটা করোনি, তুমি আমাকে এটা দাওনি, তোমার পরিবারে আসার পর আমার এরকম হচ্ছে। শাশুড়ি বৌমার কলহল সারা জীবনই আমরা দেখি, কিন্তু যখন দেখবে শাশুড়ি বা বৌমা দুজনেই মানিয়ে নিয়ে একসাথে থাকতে চায়, কারণ সংসারে যখন একটা মেয়ে আসে, সেও পরের বাড়ির মেয়ে, সেও কিন্তু এসে মানিয়ে নেয় তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষকে। আবার অনেক শ্বশুর বাড়ির যখন বাইরে থেকে একটা ছেলের বউকে নিয়ে আসছে, তাকেও কিন্তু নিজের মেয়ের মতো করে নেয়। কেউই কিন্তু চায় না সে আমার ছেলের বউ, মানে সে আমার একটা নাতি নাতনির মা, ঠিক আছে, সন্তানের সে একটা মা, কিন্তু কখনোই চায় না যে বাড়িতে একটা অশান্তি ঝামেলা এগুলো হোক, কিন্তু হয়। আমরা কিন্তু বুঝতে পারি না। দেখবে প্রচুর কাজ করছি, প্রচুর কাজ করছি, খেটে যাচ্ছি, এত খাটি, খাবার সময় হয় না, খেটেই যাচ্ছি, কিন্তু দেখবে টাকা তো আয় হচ্ছে, টাকা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? টাকা উদা হয়ে যাচ্ছে। বাড়িতে বাস্তুদোষ হলে এগুলো হয়। বাড়িতে খারাপ নেগেটিভ এন্টিটি যদি বাড়িতে বসবাস শুরু করে, এগুলো হয়। তারপর তো অনেক গ্রহ নক্ষত্র, ফের গ্রহ নক্ষত্র দোষ থাকেই, আমরা তো সেগুলো বুঝতেও পারি না। কিছু বলছিস? তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখালাম আমার কাজের কিছু প্রক্রিয়া। যদিও পুরো ফুটেজ আমি দিতে পারিনি, কারণ আমি দিদিভাইদের অনুমতি নিইনি। আমি জানি দিদিভাইরা এইখানে আমাকে বাধা দেবেন না। আমি সবারই একটা পার্সোনালিটি আছে, আমি সেখানে কখনোই সবাইকে এখানে দেখাতে পারি না। সবারই একটা নিজস্ব লাইফ আছে, যেখানে আমি সবার ফেস এখানে রিভিল করতে পারবো না। যাই হোক, আজকের ঘটনাটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। পুরীরও তোমাদের আমি যথেষ্ট নাম সহকারেই ঘটনাটা দিয়েছি, তবে নাম কিন্তু আমি বলিনি, যাদের সাথে ঘটনা ঘটেছে তারা বলেছে। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাথে থাকবে, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। আজকের মতো আসি, গুড নাইট, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো, চলো টাটা।